চট্টগ্রামে কাল সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। জয়ের ব্যাপারে আশাবাদী শন টেইট। নাহিদ রানার ওপর পূর্ণ আস্থা পেস বোলিং কোচের। Nahid is a smart guy. What I really enjoyed about this series so far was the last match is Yorkers. That sort of brings back the days of Waqar Younis. জাতীয় দলে সুযোগ পেয়ে নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে চান সাকলাইন। টি-20 বিশ্বকাপ বিবেচনায় নতুনদের সুযোগ দেয়া বোর্ডের সাহসী সিদ্ধান্ত, মন্তব্য সাবেকদের। অবহেলায় পড়ে থাকে স্টেডিয়ামগুলোতে সংস্কারের জন্য এনএসসিকে আহ্বান বিসিবির। পূর্বাচল স্টেডিয়ামের মাটি চুরি ইস্যুতে আগামী বোর্ড সভায় তদন্ত কমিটি গঠনের পরিকল্পনা। মাঠটিকে কিভাবে আবার আন্তর্জাতিক ভেন্যুতে রূপান্তরিত করা যায় সেটা নিয়ে কাজ করছি। বিসিবি এবং এনএসসি যৌথভাবে একসাথে কাজ করলে এগুলি অনেক সহায়ক হয়ে যাবে। বাংলাদেশের কোচ হতে আবেদন করা 250 কোচের সংক্ষিপ্ত তালিকার কাজ শুরু বাফুফের। চূড়ান্ত সিদ্ধান্তের আগে প্রাধান্য পাবে হামজা সমিতদের মতামত। এবং নারী সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে ড্র অনুষ্ঠিত। হ্যাট্রিক শিরোপার মিশনে এবারও ভারতের গ্রুপে বাংলাদেশ। 25 মে গোয়ায় শুরু 6 দলের টুর্নামেন্ট। শুরুতে ক্রিকেট। বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের খবর। চট্টগ্রামে সিরিজ জয়ের পরীক্ষা টাইগারদের সামনে। তৃতীয় ওয়ানডেতে নামার আগে আত্মবিশ্বাসী ফিল সিমন্সের দল। নাহিদ রানাকে নিয়ে ভূয়সী প্রশংসা করেছেন পেস বোলিং কোচ শন টেইট। পেস ইউনিটের স্তুতি ঝরেছে প্রতিপক্ষ শিবিরের কণ্ঠেও। সাগরিকায় তৃতীয় ও শেষ ওয়ানডে শুরু সকাল 11টায়। আরও জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। আনকোরা দল নিয়ে প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে চমকে দেয় নিউজিল্যান্ড। তবে দ্বিতীয় ওয়ানডেতে সফরকারীদের হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে স্বাগতিকরা। সে কারণেই কিনা সাগর পাড়ের স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডেতে পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের স্টেডিয়ামে প্রচণ্ড খরতাপের মধ্যেও টাইগাররা অনুশীলন ছিল খুব সিরিয়াস। দীর্ঘ সময় নাইটে ব্যাটিং করেছেন সৌম্য তামিমরা। শ্রীলঙ্কার বিপক্ষে এ মাঠে বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল 2024 সালের মার্চে। সেই সিরিজ জিতেছিল টাইগাররা। এবারও একই ভেন্যুতে সিরিজ মীমাংসার ম্যাচ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে পেস সেনসেশন নাহিদ রানার প্রশংসা করেন শন টেইট। বডি আবহাওয়াতে টানা ম্যাচ খেলতে রানা প্রস্তুত বলেও জানান তিনি। বাংলাদেশের ক্রিকেটের জন্য নাহিদকে সম্পদ বলেও মনে করেন টেইট। নাহিদের যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা ইয়র্কার। আমাকে ওয়াকার ইউনুসের দিনগুলোতে ফিরিয়ে নিয়ে গিয়েছিল তা। ফাস্ট বোলার আসবে, টপ অর্ডারের উইকেট নেবে, লেজের ব্যাটসম্যানদেরও ফিরিয়ে দেবে। আমি এটা পছন্দ করি ব্যক্তিগতভাবে। দীর্ঘদিন ধরে সাগরিকা স্টেডিয়ামের মাঠটির আউটফিল্ড পর্যাপ্ত পানির অভাবে ধূসর, যার সরাসরি প্রভাব ফেলছে ঘাস ও সামগ্রিক রক্ষণাবেক্ষণে। তবে সংবাদ সম্মেলনে মাঠ উইকেট নিয়ে বেশ ইতিবাচক মূল্যায়ন করেছেন শন টেইট। উইকেটটা একটু ভিন্ন মনে হচ্ছে, ভালো উইকেট বলেই মনে হচ্ছে। আমি পিচ বিশেষজ্ঞ নই, তবে ভালোই দেখাচ্ছে। সাধারণত চট্টগ্রামের উইকেট ব্যাটিং সহায়ক হয়, মাঝে মাঝে বল নিচু হয়ে থাকে। দলের মূল খেলোয়াড়দের ছাড়াও সফরে এসে বাংলাদেশের ভালোই পরীক্ষা নিয়েছে নিউজিল্যান্ড। বাংলাদেশ সফরে আসার আগে যেখানে সবাই স্পিন খেলার প্রস্তুতি নিয়ে রাখে, সেখানে এবার নিউজিল্যান্ড দলকে পড়তে হচ্ছে টাইগারদের পেস আক্রমণের মুখে। পেসারদের আধিপত্যের কথা স্বীকার করলেন নিউজিল্যান্ড দলও। বাংলাদেশের বর্তমানে খুব ভালো একটি পেস ইউনিট এবং কিছু বিশ্বমানের বোলার আছে। গত ম্যাচে নাহিদ রানা দারুণ বল করেছে। আবার মোস্তাফিজের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও দলে আছে। তাদের বিপক্ষে লড়াইটা সহজ হবে না। সাগর পাড়ের মাঠে বাংলাদেশ ওয়ানডে খেলেছে 31টি, জিতেছে 19টি এবং হেরেছে 12টিতে। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে একটি, সেটা 18 বছর আগে। 2008 সালে সেই ম্যাচে জিতেছিল নিউজিল্যান্ড। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে প্রথমবারের মতো বাংলাদেশ দলে ডাক পেয়ে রোমাঞ্চিত পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গফফার সাকলাইন। অধিনায়ক লিটন দাসের কাছ থেকে পেয়েছেন শুভকামনা। লাল সবুজের জার্সিতে সেরাটা দিয়ে নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে চান 28 বছর বয়সী ক্রিকেটার। মোস্তাফিজ তাসকিনদের বিশ্রামে পাওয়া সুযোগটা কাজে লাগাতে চান তিনি। এদিকে সাকলাইন রিপনদের মতো প্রতিশ্রুতিশীল ক্রিকেটারদের সুযোগ দেয়াকে বিসিবির সাহসী সিদ্ধান্ত হিসেবে দেখছেন সাবেক নির্বাচক হান্নান সরকার।
সালের টি-20 বিশ্বকাপের আগে দলের জন্য শক্তিশালী পেস বোলিং অ্যাটাক তৈরিতে বড় ভূমিকা রাখতে পারবেন এই ক্রিকেটাররা, এমনটাই আশা তার। রাজশাহীতে বিসিএল এর লঙ্গার ভার্সন নিয়ে ব্যস্ততার মাঝেই পেয়েছিলেন স্বপ্ন পূরণের খবরটা। লাল সবুজের জার্সিতে খেলার খবর পেয়ে রোমাঞ্চিত পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন। অন্য সবার মতো বয়সভিত্তিক ক্রিকেট দিয়ে নয়, বরং সাকলাইনের শুরু হয়েছিল টেপ টেনিস ক্রিকেট দিয়ে। সবশেষ বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার পেলেন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম 2 টি-20 দলে সুযোগ পেয়ে। বাংলাদেশ দলে ডাক পাওয়ার পর অধিনায়ক লিটন দাস ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন সাকলাইনকে। এ অনুভূতি তার কাছে বিশেষ। বাবা নেই, মা ভালোবেসে পরামর্শ দিয়েছেন পা যেন সবসময় মাটিতেই থাকে। আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ পাক, আমি নামটা দিয়ে খুব খুশি হয়েছি। আল্লাহ পাক যেমন একটা সুযোগ দিয়েছেন। ফোন দিয়েছিলাম, আমাদের সাথে কথা হয়েছে যে ইনশাল্লাহ দেখা হবে। আম্মু একটাই কথা বলছেন যে বেশি এক্সাইটেড যাতে না থাকি, অনেক লম্বা যেতে হবে, সুযোগ যেতে এসেছে কাজে লাগানোর চেষ্টা করব, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। গত বছর এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ এ দলের হয়ে খেলেছেন। পেস বোলিংয়ের পাশাপাশি দ্রুত গতিতে রান তোলাতেও পারদর্শী সৈয়দপুরের এই ক্রিকেটার অভিষেক স্মরণীয় করে রেখে দিতে চান নির্বাচকদের আস্থার প্রতিদান। মুস্তাফিজ তাসকিনদের বিশ্রামে রেখে তাকে যে সুযোগ দেওয়া হয়েছে সেটা মাঠে প্রমাণ করতে চান 28 বছর বয়সী এই ক্রিকেটার। মুখিয়ে আছেন মুস্তাফিজের কাছ থেকে অভিজ্ঞতা শেয়ারের জন্য। প্রত্যেকটা প্লেয়ারই চায় যে নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে, তো আমার ক্ষেত্রে কোনো ব্যতিক্রম না। যেহেতু সুযোগ পেয়েছি তো চেষ্টা করবো ইনশাল্লাহ আমি আমার বেস্ট দেওয়া। যেহেতু বড়বারে নেই তো চেষ্টা করবো ওনাদের জায়গাটা ফুলফিল আপ করার, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। প্রিয় শিষ্যের জাতীয় দলের সুযোগ পায় গর্বিত নর্থ জোনের কোচ হান্নান সরকার। টি-20 দলে মুস্তাফিজ তাসকিনদের বিশ্রামে রেখে সাকলাইন রিপনদের মতো নতুনদের বিসিবির সাহসী সিদ্ধান্ত হিসেবে দেখছেন তিনি। তার বোলিং ভেরিয়েশন বা তার বোলিংয়ের যে অ্যাবিলিটি, সেটার সঙ্গে ব্যাটিংয়ের এই যে কিছু পাওয়ার হিটিং অ্যাবিলিটি, সেটা ইনক্লুড হয়েই কিন্তু টিমে ইনক্লুড করা। সো আমার মনে হয় যে ভালো একজন অলরাউন্ডার অপশন হিসেবে সে নিজেকে ডোমেস্টিক ক্রিকেটে প্রমাণ করেছে। এখন আমরা অপেক্ষায় যে আসলে ইন্টারন্যাশনাল কেমন করে সেটা দেখতে হবে। যেই পারফরমেন্সের কারণে আজকে দলে চান্স পেয়েছেন, সেই পারফরমেন্সটার সঙ্গে আমি খুব অতপ্রতভাবে জড়িত ছিলাম, যেহেতু বিপিএল এর পারফরমেন্সটা এখানে কাউন্ট করা হয়েছে। সো অবশ্যই তো ভালো লাগা কাজ করে। 2028 সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপ সামনে রেখে বোর্ডের এমন সিদ্ধান্তকে ইতিবাচক বলে মনে করেন হান্নান সরকার। টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য আমাদের হাতে 2 বছর প্রায় সময় রয়েছে। সো সেই জায়গা থেকে এখন কিছু জায়গায় হয়তো চিন্তাভাবনা সিলেক্টররা করা শুরু করেছেন ফর লং রানে। এটা একটা রাইট সিদ্ধান্ত আমার জায়গা থেকে যদি আমি বলি, অ্যাজ এ কোচ বলেন, ফরমার সিলেক্টর বলেন, সেই জায়গা থেকে আমার মনে হয় খুব ভালো একটা মুভ। পারভিন আক্তার, সময় সংবাদ। জন্য সাধুবাদ দিতে চাই। অবহেলায় পড়ে থাকা স্টেডিয়ামগুলোতে সংস্কার কাজের জন্য জাতীয় ক্রীড়া পরিষদকে আহ্বান জানিয়েছে ক্রিকেট বোর্ড। বুধবার এনএসসিতে মিটিং করেছেন বিসিবি কর্মকর্তারা, যেখানে মূল আলোচ্য ছিল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের সংস্কার। জুলাইয়ে ওই ভেন্যুতে নারী বিপিএল আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিবির। তবে আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে সময় লাগবে 1 বছরেরও বেশি, জানিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির গ্রাউন্ডস কমিটির প্রধান। এদিকে পূর্বাচল স্টেডিয়ামের মাটি চুরি ইস্যুতে আগামী বোর্ড সভায় তদন্ত কমিটি গঠনের বিষয়টি উত্থাপন করা হবে। জাতীয় ক্রীড়া পরিষদে ক্রিকেট বোর্ড কর্তারা বুধবার ভেন্যু সংস্কারের বিষয়ে এনএসসির সঙ্গে বিসিবি গ্রাউন্ডস কমিটির বৈঠকে আলোচনার কেন্দ্রে ছিল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। বিএনপি সরকার গঠনের পর সুদিন ফিরতে শুরু করেছে শহীদ চান্দু স্টেডিয়ামের। রাজনৈতিক কারণে চরম অবহেলিত থাকা ভেন্যুটি এরই মধ্যে পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও বিসিবি কর্তারা। সবশেষ 2 দশক আগে আন্তর্জাতিক ম্যাচের স্বাদ পাওয়া স্টেডিয়ামকে স্বরূপে ফেরানোর উদ্যোগ নিয়েছেন নীতি নির্ধারকরা। আনফরচুনেটলি 2007 সালের পরে এখন পর্যন্ত এই ভেন্যুতে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। লাইটগুলি খুলে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে ড্রেসিং রুম, মিডিয়া সেন্টার থেকে শুরু করে মাঠের অবস্থা অত্যন্ত করুণ এবং গ্রাউন্ডস ইকুইপমেন্ট অনেক কম এখানে এবং অনেক অকেজ অবস্থায় পড়ে আছে। এই মাঠটিকে কিভাবে আবার আন্তর্জাতিক ভেন্যুতে রূপান্তর করা যায় সেটা নিয়ে কাজ করছি। বিসিবি এবং এনএসসি যৌথভাবে একসাথে কাজ করলে এগুলি অনেক সহায়ক হয়ে যাবে। 2025 সালের অক্টোবরে বাংলাদেশ ও আফগানিস্তান অনূর্ধ্ব 19 দলের ম্যাচ দিয়ে প্রায় 16 বছর পর বয়সভিত্তিক আন্তর্জাতিক খেলা ফেরে বগুড়ায়। এছাড়া জাতীয় লিগেরও বেশ কিছু ম্যাচ হয়েছে সেখানে। বছর দেড়েকের মধ্যে সিনিয়র পর্যায়ের ইন্টারন্যাশনাল ক্রিকেট ফেরানোর ব্যাপারেও আশাবাদী বিসিবি। তবে তার আগে রয়েছে ঘরোয়া ম্যাচ আয়োজনের চ্যালেঞ্জ। আগামী জুলাই মাসে
উইমেন বিপিএল হবে, সেটাকে কেন্দ্র করে আমরা ফার্স্ট ফেজে কিছু কাজ করার সিদ্ধান্ত নিয়েছি, যে কাজগুলি করলে এই খেলাগুলি স্মুথলি চালানো যাবে এবং পরবর্তীতে সেকেন্ড ফেজে আমাদের আন্তর্জাতিক মাঠের জন্য যে সমস্ত রিকোয়ারমেন্টগুলি আছে সেগুলি আমরা করব। এখানে ইলেকট্রনিক স্কোরবোর্ড, তারপরে ড্রেনেজ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ড্রেনেজ সিস্টেম, তারপরে আপনার মিডিয়া সেন্টারকে আরো সংস্কার করে ড্রেসিং রুমগুলো উন্নত মানের করে এবং গ্যালারিতে শেড, যাতে প্রচন্ড রোদেও আমাদের সাধারণ দর্শকরা খেলা দেখতে মানে কোনো অসুবিধা নয়, সেই ক্ষেত্রে স্টেডিয়ামের শেডের ব্যবস্থা করা হচ্ছে। এদিকে পূর্বাচল স্টেডিয়ামের আলোচিত মাটি চুরি ইস্যুতে শিগগিরই গঠন করা হবে তদন্ত কমিটি। এটার একটি সুষ্ঠু তদন্ত করার জন্য আগামী বোর্ড মিটিং এ আমি এটা তুলব, যাতে একটি তদন্ত কমিটি গঠন করে সত্যটা উদ্ঘাটিত হয়। ফতুল্লা, খুলনা ও রাজশাহীর মতো স্টেডিয়ামগুলোর সংস্কার কাজে এগিয়ে নিতেও এনএসসিকে অনুরোধ করেছে বিসিবি। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। নারী ক্রিকেট প্রসঙ্গ, চামারি আতাপাত্তুর অলরাউন্ডিং নৈপুণ্যে সিরিজে ফিরল শ্রীলঙ্কা। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ নারী দলকে 4 উইকেটে হারিয়েছে লঙ্কান নারীরা। রাজশাহীতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ, তবে ব্যাটারদের ব্যর্থতায় বড় পুঁজি গড়তে পারেনি স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ 58 রান করা অধিনায়ক জ্যোতি খেলেছেন 101 বল। এছাড়া 25 রান করেছেন শারমিন সুলতানা ও নাহিদা আক্তারের ব্যাটে আসে 20। তাতে 45 ওভার 5 বলে 165 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। চামারি একাই নেন 3 উইকেট। ব্যাটিংয়েও অবদান রাখেন লঙ্কান অধিনায়ক, করেছেন 39 বলে 40। এছাড়া হর্ষিতা সামারা বিক্রমার 50-তে সহজ জয় তুলে নেয় শ্রীলঙ্কা। শনিবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে। নারী ক্রিকেটারদের সুখবর দিল তামিম ইকবালের অ্যাডহক কমিটি। আন্তর্জাতিক সিরিজে অগ্রাধিকার দেয়া হবে ক্রিকেটের অভিজ্ঞতাধারীদের। রাজশাহীতে ভেন্যু পরিদর্শন শেষে জানিয়েছেন কমিটির সদস্য সাইদ ইব্রাহিম আহমদ। অগ্রাধিকার ভিত্তিতে ভেন্যুর সংস্কার করার পরিকল্পনা তামিম ইকবালদের, তবে বিপিএল এর ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব তুলে দিলেন নির্বাচিত বোর্ডের কাঁধে। বিসিবির দায়িত্ব পেয়ে ব্যস্ত সময় পার করছে তামিম ইকবালের অ্যাডহক কমিটি। নীতি নির্ধারণী পর্যায়ে আনা হচ্ছে নানান রদবদল। সাবেক ও বর্তমান ক্রিকেটারদের দেয়া হচ্ছে অগ্রাধিকার। নারী ক্রিকেটারদেরও দেয়া হচ্ছে নানান সুযোগ সুবিধা। বাড়ানো হয়েছে বেতন ভাতা। সাবেক অধিনায়কদের দেয়া হয়েছে ক্যাপ্টেন্স কার্ডের সম্মাননা। এবার আরও এক সুখবর নারী ক্রিকেটারদের জন্য। আন্তর্জাতিক সিরিজগুলোর সিকিউরিটি লিয়াজু অফিসার কিংবা সমন্বয়কের দায়িত্বে অগ্রাধিকার দেয়া হবে ক্রিকেটের অভিজ্ঞতাধারীদের। প্রত্যেকটা আন্তর্জাতিক বা ডোমেস্টিক ম্যাচে আমরা সবসময় কিছু লিয়াজন অফিসার বা সিকিউরিটি লিয়াজন অফিসার নিয়োগ দিয়ে থাকি। সবসময় আমরা এসএলও নিয়োগ দেওয়ার ক্ষেত্রে পুরুষদেরকে দিয়ে থাকতাম, কিন্তু আমরা এখন একটা পাইলট প্রকল্প হিসাবে একটা প্রজেক্ট চালু করেছি বিসিবি সিকিউরিটি বিভাগ থেকে, যে নারী ক্রিকেটাররা বা ক্রিকেটের সাথে যে নারীরা জড়িত ছিল, সেটা হোক আন্তর্জাতিক বা বিভাগীয় বা লিগ হিসাবে, তাদেরকে আমরা এখন পাইলট ফেজে এসএলও হিসাবে নিয়োগ দিচ্ছি। ভেন্যু নিয়ে দীর্ঘদিনের চ্যালেঞ্জগুলো হাতে নিয়েছে অ্যাডহক কমিটি। রাজশাহী, বগুড়ার মতো মাঠগুলো সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের দ্বারস্থ হয়ে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের কাজ সারতে চায় বিসিবি। কোন কোন মাঠগুলোকে আগে প্রাধান্য দিয়ে আমরা যে উন্নয়নের যে কাজগুলো, সেগুলো যাতে আমরা অন্তত শুরু করে দিয়ে যেতে পারি। তবে বিপিএল নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই বর্তমান অ্যাডহক কমিটির। বরং ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের ভাগ্য নির্বাচিত বোর্ডের কাঁধে তুলে দিলেন সাইদ ইব্রাহিম আহমদ। বিপিএল নিয়ে আপাতত আমি কোনো মন্তব্য করতে যাচ্ছি না। আমরা, আপনারা জানেনই, একটা অ্যাডহক বেসিসে এসেছি, তো আমরা দীর্ঘমেয়াদের যে পরিকল্পনাগুলো সেগুলো নিয়ে মন্তব্য না করাটাই ভালো হবে। কিন্তু কিছু উন্নয়নমূলক, কিছু সংস্কারমূলক জুনের প্রথম ভাগে অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। সাব্বির মিথুন, সময় সংবাদ। বিসিএল এর খবর, সিলেটে 2 উইকেট কিপার ব্যাটারের ম্যারাথন জুটি দেখল দেশের ক্রিকেট প্রেমীরা। দক্ষিণ অঞ্চলের বিপক্ষে চতুর্থ উইকেটে 233 রানের পার্টনারশিপ গড়েন উত্তরাঞ্চলের প্রীতম কুমার ও আকবর আলী। আকবর 121 করে আউট হলেও 151 রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন প্রীতম। দ্বিতীয় দিন শেষে 65 রানের লিড নিয়েছে নর্থ জোন। 53 রানে 3 উইকেট হারানো উত্তরাঞ্চলকে ম্যাচে ফেরায় এই জুটি। তৃতীয় দিনে
যতটা সম্ভব রান বাড়িয়ে নেয়ার লক্ষ্য থাকবে হান্নান সরকারের শিষ্যদের। এদিকে আরেক ম্যাচে পূর্বাঞ্চলের হয়ে 50 করে অপরাজিত আছেন মুশফিকুর রহিম। এছাড়াও 88 রানে অপরাজিত অমিত হাসানও। তবে দ্বিতীয় দিন শেষে তাদের দল এখনও পিছিয়ে 64 রানে। হাতে আছে 7 উইকেট। শিবলি রনিদের ব্যাটে চড়ে আগে ব্যাট করা মধ্যাঞ্চল করে 307 রান। বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নিতে আবেদন করা প্রায় 250 কোচের মধ্য থেকে সংক্ষিপ্ত তালিকা তৈরি করার কাজ শুরু করেছে বাফুফে। চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে হামজা চৌধুরী এবং সমিত সোমদের মতামত প্রাধান্য দেওয়া হবে বলে জানান কোচ বাছাই কমিটির বিশেষ সদস্য সাইদ হাসান কানুন। তিনি জানান, আগ্রহী প্রার্থীদের মধ্য থেকে প্রাধান্য দেওয়া হবে ব্রাজিল, আর্জেন্টিনা এবং স্পেনের কোচদের। বাংলাদেশের ফুটবল ইতিহাস হামজা সমিতদের দায়িত্ব নিতে ইউরোপ, আমেরিকা এবং এশিয়া থেকে বাফুফেতে আবেদন করেছেন প্রায় 250-র উপরে কোচ। তবে সেখান থেকে একটি শর্ট লিস্ট করার জন্য কমিটি করে দিয়েছে ফুটবল ফেডারেশন। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন সেই কমিটির সদস্য সাইদ হাসান কানুন। তার কাছ থেকে আমরা জানবো এই কোচদের মধ্য থেকে সংক্ষিপ্ত তালিকা করতে তারা আসলে কোন বিষয়টিকে প্রাধান্য দিচ্ছেন। ধন্যবাদ জানাই, বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমাকে একটা দায়িত্ব দিয়েছে। আমি আমার ফুটবল ক্যারিয়ার এবং আমি কোচিংয়ে এখনও আছি, আমি লাইসেন্সধারী কোচ, এই লাইসেন্স আমার আছে। আমি মনে করি যে বাংলাদেশের এখন যে এতগুলো সিভি পড়েছে কোচদের, এটা কিন্তু একটা ভালো একটা মাইল ফলক বাংলাদেশ ফুটবলের জন্য। কারণ বাংলাদেশ ফুটবল নিশ্চয়ই একটা ভালো অবস্থা যাচ্ছে বিদেয়ী এতগুলো কোচ এখানে অ্যাপ্লাই করেছে। সেই ক্ষেত্রে আমরা আজকে বসবো আমাদের প্রথম মিটিংয়ে আমরা দেখি সবগুলো সিভি দেখব। প্রায়োরিটি বেসিসে আমরা আমাদেরকে স্কোরিং করতে বলেছে, ছোট করে একটা ছোট্ট আকারে 30 জনের ভিতরে শর্ট লিস্ট করে আমরা ন্যাশনাল ম্যানেজমেন্ট কমিটিকে দিব, আলোচনা করে ওইখান থেকে আবার একটা লিস্ট করবে। দেন আফটার ফাইনাল করবে হচ্ছে এসকো মিটিংয়ে ফাইনাল করব আমরা। আমাদের বংশবুদ্ধ প্লেয়ার যারা আসছে, হামজার মতো প্লেয়ার আসছে, এদেরকে হ্যান্ডেল করার মতো ক্যাপাসিটি আছে কিনা কোচের, সেইটাও দেখব। এখানে আমরা যতটুকু শুনেছি, বিভিন্ন মাধ্যম থেকে শুনেছি যে অনেক হাই প্রোফাইল কোচ এসেছেন, অনেক এক্স ফুটবলার এসেছেন যারা ইউরোপে খেলেছেন। বাছাই করার ক্ষেত্রে কোন জিনিসটা হচ্ছে আপনারা প্রাধান্য দেবেন? ফার্স্ট প্রায়োরিটি হবে প্রো লাইসেন্স আছে কিনা। প্রো লাইসেন্স থাকলে ওদের প্রায়োরিটি থাকবে, এবং বিশেষ করে আর্জেন্টিনা, ব্রাজিল এইসব কোচদের আমরা প্রায়োরিটি দিব, যেহেতু আমাদের বাংলাদেশের কালচার, বাংলাদেশের ফুটবল কালচারের সাথে মিল আছে। এই ধরনের কোচ আসতে পারলে আমি মনে হয় ভালো হবে। এশিয়ায় কাজ করেছে বা সাবকন্টিনেন্টে কাজ করেছে, এরকম এক্সপিরিয়েন্স যদি কোনো কোচ পান তাদের সঙ্গে হচ্ছে আসলে করবেন কিনা? রেজাল্টের উপর ডিপেন্ড করে। এশিয়ায় কাজ করেছে অনেক কোচই আছে, ওদের রেজাল্ট কি, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কি, এবং তাদের লাইসেন্স আছে কিনা, যাচাই বাছাইয়ের বিষয় আছে। অনেক হাই প্রোফাইল কোচ অ্যাপ্লাই করেছে, তাদের স্যালারিও নিশ্চয়ই হাই হবে। ফুটবল ফেডারেশনেরও নিশ্চয়ই একটা সীমাবদ্ধতা রয়েছে, এই জিনিসটাও মাথায় রাখতে হবে কিনা? স্যালারি নিয়ে আমাদের কোনো নির্দেশনা নেই। আমরা দেখবো যে টেকনিক্যালি ও এক্সপিরিয়েন্স, ওদের আসলে কি যোগ্যতা আছে কিনা, এগুলো যাচাই বাছাই করবো আমরা। অর্থনৈতিক ব্যাপারটা টোটালি এক্সকোর উপরে ডিপেন্ড করে, ফেডারেশন এসকো কমিটি করবে। থ্যাংক ইউ ভেরি মাচ কানন ভাই। আমরা কথা বলছিলাম সাইদ হাসান কাননের সঙ্গে। বাংলাদেশের যেই কোচের যে প্রায় 250-র উপরে কোচের আবেদন পড়েছে এবং সেইখান থেকে একটা শর্ট লিস্ট করার গুরু দায়িত্ব পড়েছে তাদের হাতে। তারাই সিদ্ধান্ত নেবেন হচ্ছে এই 30 জনের তালিকা থেকে কারা আসতে যাচ্ছে। তবে একটা ইঙ্গিত মিলেছে, ব্রাজিল এবং আর্জেন্টিনার যে কোচ যারা রয়েছেন তারা কিন্তু প্রায়োরিটি পাচ্ছেন। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। সাবজয়ী অনূর্ধ্ব 20 ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সাবজয়ী ফুটবলারদের 50,000 টাকা করে দেয় ডিএনসিসি। এছাড়াও দেয়া হয়েছে ক্রেস্ট। পাশাপাশি কোচিং স্টাফদেরও পুরস্কৃত করেছে উত্তর সিটি কর্পোরেশন। রাজধানী মাঠগুলো খেলার উপযুক্ত করে তোলার কথা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সাফজয়ী অনূর্ধ্ব 20 ফুটবল দল ইতিহাস করে মালদ্বীপ থেকে দেশে ফেরার দিনই তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছিল ডিএনসিসি। এদিন সবাইকেই সেই অর্থ বুঝিয়ে দিল সিটি কর্পোরেশন। এর আগে সাফজয়ী দলকে কোনো সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এভাবে পুরস্কৃত করার দৃষ্টান্ত বিরল। কিন্তু ক্রীড়াঙ্গনে উন্নয়নের দায়বদ্ধতা থেকেই এমন উদ্যোগ প্রশাসক শফিউল ইসলাম খানের, যে বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে বাফুফে। 6টা মাঠ এখন উল্লেখ করে দিয়েছেন উন্মুক্তভাবে খেলাধুলা করার জন্য। তো অনুরোধ করছি যে মাঠ খালি উন্মুক্ত রাখলে হবে না, মাঠে মেরামতটাও থাকতে হবে, চর্চা থাকতে হবে। অ্যান্ড সেই প্রক্রিয়াতে, সেই চেষ্টায় বাংলা ফুটবল ফেডারেশন থেকে আমরা প্রস্তুত আছি আপনাদের সহযোগিতা করার জন্য। তো আমরা আপনাদের পার্টনার হিসাবে আছি এবং ভবিষ্যতে আমরা থাকতে চাই। যে অনারটা আপনারা আমাদেরকে দিয়েছেন, এই অনার এবং ইন্সপিরেশনটা আমরা নিয়ে যাব যেন এশিয়ান লেভেলে আমরা খেলতে পারি। অ্যান্ড এশিয়ান লেভেলে আমরা
কোয়ালিফাই করতে পারি। শুধু চ্যাম্পিয়ন কিংবা বয়সভিত্তিক পর্যায়ে নয়, ফুটবলের সঙ্গে গভীরভাবে কাজ করার সুযোগ রয়েছে ঢাকা ও উত্তর সিটি কর্পোরেশনের। বিশেষ করে রাজধানীর মাঠগুলো খেলার উপযোগী করে তোলা সম্ভব হলে যার সুফল ভোগ করবে দেশের ফুটবল। ফুটবল ফেডারেশনের মাননীয় সভাপতির সাথে আলোচনা হয়েছে, উনি নিজেই প্রস্তাবনা দিয়েছে যেখানেই খেলার মাঠ থাকবে কারো অপেক্ষায় থাকবে না, শুধু আমাকে বলবেন, আমি সেটাকে উপযোগী করব। আমিও বলছি সিটি কর্পোরেশনের যেই পার্টটুকু থাকবে সংস্কারের প্রয়োজন, সেটা আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা করব। এদিকে এমন সংবর্ধনায় অনুপ্রাণিত ফুটবলাররা যা তাদের দিচ্ছে সাফের গণ্ডি পেরিয়ে এশিয়ার মঞ্চে নিজেদের মেলে ধরার সাহস। একই সঙ্গে জাতীয় দলের হয়ে খেলারও স্বপ্ন দেখছেন চ্যাম্পিয়নরা। এশিয়ান কাপে আমাদের এখন মূল টার্গেট, সাউথ এশিয়াতে আমরা সেরা হয়েছি, এখন আমরা এশিয়াতে কিভাবে সেরা হব সেটাই আমাদের টার্গেট। এইভাবে যদি আমাদের পাশে থাকে তাহলে ইনশাল্লাহ আমরা আরও ভালো কিছু অর্জন করতে পারবো। সামনে আমাদের আন্ডার 23 আছে, 20 FC কোয়ালিফায়ার্স আছে, তো আমাদের টার্গেট এখন সেগুলো নিয়ে আমরা পাশে পাইলে অবশ্যই আমরা আরও ভালো কিছু। এদিন অনূর্ধ্ব 20 সাবজয়ী ফুটবলারদের 50,000 টাকা করে দেয় ডিএনসিসি। এছাড়াও দেয়া হয়েছে ক্রেস্ট, পাশাপাশি কোচিং স্টাফদেরও পুরস্কৃত করেছে উত্তর সিটি কর্পোরেশন। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। 2026 সালের নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত হয়েছে। এবারও ভারতের সঙ্গে একই গ্রুপে বাংলাদেশ, বি গ্রুপের অন্য আরেকটা দল মালদ্বীপ, এ গ্রুপে আছে নেপাল, শ্রীলঙ্কা আর ভুটান। আগামী 25শে মে ভারতের গোয়ায় শুরু হবে 6 দল নিয়ে এবারের আসর। 28শে মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের পথ চলা শুরু করবে বাংলাদেশ। হ্যাট্রিক শিরোপার লক্ষ্য এবারও লাল সবুজ প্রতিনিধিদের। 2022 ও 2024 সালে দেশের নারী ফুটবল ইতিহাসে ব্যাক টু ব্যাক দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে ফিরেছিল বাংলাদেশ। সাবিনা, কৃষ্ণা, ঋতুপর্ণাদের হিমালয় জয় করে ফিরে আসার পর ছাদখোলা বাসে রাজস্বিক সংবর্ধনা দেশের নারী ফুটবলে যোগ করেছিল ভিন্ন মাত্রা। এবার হ্যাট্রিক শিরোপার সুযোগ লাল সবুজের সামনে। আগামী 25 মে ভারতের গোয়ায় শুরু হবে 6 দল নিয়ে এবারের আসর। সাফ চ্যাম্পিয়নশিপের গত আসরেও ভারতের গ্রুপে পড়েছিল বাংলাদেশ। নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আফিদা তহুরাদের নৈপুণ্যে 3-0 গোলে জিতেছিল লাল সবুজ। ফাইনালে দ্বিতীয় শিরোপার পথে মেয়েরা হারিয়েছিল নেপালকে 2-1 গোলে। এবারও শক্তিশালী ভারতের গ্রুপেই পড়েছে লাল সবুজ। ঢাকায় অনুষ্ঠিত ড্রয়ে গ্রুপের অন্য প্রতিপক্ষ মালদ্বীপ। এছাড়াও এই গ্রুপে আছে শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান। 2 গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল যাবে সেমিফাইনালে। এরপর হবে ফাইনাল। 28 মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের পথ চলা শুরু করবে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে 31 মে আফিদারা মুখোমুখি হবে ভারতের। 2টি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে 3 জুন। শিরোপার লড়াই 6 জুন। এই পর্যন্ত সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে মোট 7 বার। ভারত সর্বোচ্চ 5 বার এই শিরোপা ঘরে তুলেছে। 2022 সালে ভারতের যাত্রা থামিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এরপর 2024 সালে সাফের দ্বিতীয় শিরোপা জয় করে দেশে ফেরার পরই বেরিয়ে আসে নারী ফুটবলে অন্তর্কোন্দলের খবর। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বসেন সাবিনা, মাসুরা, সুমাইয়া, সাবিনারা। নানা ধাপ পেরিয়ে সমস্যা সমাধানের একাধিক উদ্যোগ নেওয়া হলো এখনও জাতীয় দলে অবাঞ্ছিত সাবিনা, মাসুরারা। নিরাপত্তা ইস্যুতে ফেব্রুয়ারিতে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে ভারতের সঙ্গে আগের যে সম্পর্ক এখন কিছুটা স্বাভাবিক হয় নারী দলের ভারত সফর নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। হ্যাট্রিক শিরোপার মিশনে বাংলাদেশ চট্টগ্রামের কোরিয়ান ইপিজেটে অনুশীলন শুরু করবে। এছাড়াও থাইল্যান্ডে কন্ডিশনিং ক্যাম্প ও ম্যাচ খেলার কথা রয়েছে আফিদাদের। পারভিন আক্তার, সময় সংবাদ। লা লিগার শিরোপা দৌড়ে অনেকটাই এগিয়ে বার্সেলোনা। টেবিলের শীর্ষস্থানটা আরও পোক্ত করতে এবার সেল্টা ভিগোর মুখোমুখি হবে কাতালোনিয়ানরা। ম্যাচ শুরু রাত 1টায়। আরেক ম্যাচে ইপিএলে বার্নলির মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। এই ম্যাচ জিতলে শিরোপা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে সিটিজেনদের। আর এই খেলাটি মাঠে গড়াবে রাত 1টায়। লা লিগার শিরোপার নিষ্পত্তি এখন সময়ের ব্যাপার। লিগ টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে পরিষ্কার 9 পয়েন্টে এগিয়ে থেকে সেল্টা ভিগোর মুখোমুখি হচ্ছে হ্যান্সি ফ্লিকের দল। লক্ষ্য টানা 8ম জয়। ঘরের মাঠে স্পানিয়লকে 4-1 গোলে বিধ্বস্ত করার আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে কাতালানরা। তবে সাফল্যের মাঝেও চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার আক্ষেপ পোড়াচ্ছে বার্সা শিবিরকে।
যদিও সেই ক্ষত ভুলে এখন পুরো মনোযোগ তাদের লিগ শিরোপায়। ইনজুরির কারণে এই ম্যাচেও থাকছেন না রাফিনহা এবং ক্রিস্টেনসেন। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে রক্ষণভাগে ফিরছেন তরুণ তুর্কি পাও কুবার্সি। মাঝমাঠে ফ্র্যাঙ্কি ডি ইয়ং এর সঙ্গে পেদ্রি আর আক্রমণে দারুণ ফর্মে থাকা ফেরান তোরেসরাই হতে পারেন ফ্লিকের তুরুপের তাস। ঘরের মাঠে এই ম্যাচ জিতলে বার্সার লিগ জয় কেবল সময়ের অপেক্ষা হয়ে দাঁড়াবে। ক্লাবের পরিবেশ ও আবহাওয়া এখন চমৎকার, তবে আমাদের প্রতিটা ম্যাচেই মাঠে সেটার প্রমাণ দিতে হবে। পরের 7 ম্যাচে আমি দলের সবার কাছ থেকে সর্বোচ্চ পারফরমেন্স চাই। প্রতিটি ম্যাচ থেকে আমাদের শিখতে হবে এবং আগের হারগুলো থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে হবে। প্রতিপক্ষ সেল্টা ভিগো অবশ্য ছেড়ে কথা বলবে না। চলতি মৌসুমে লিগের তৃতীয় সেরা অ্যাওয়ে রেকর্ড তাদের দখলে। এদিকে আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই এখন পুরোপুরি ম্যানচেস্টার সিটির নিয়ন্ত্রণে। শেষ 20 ম্যাচে মাত্র একটিতে হারা সিটিজেনরা ছুটছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানের দিকে। বার্নলির বিপক্ষে গোল মেশিন আর্লিং হ্যালান্ডের রেকর্ড দুর্দান্ত। ইনজুরির কারণে রদ্রিকে না পাওয়া গেলেও ফর্মে আছেন তরুণ তুর্কি রায়ান চেরকি। সিটির লক্ষ্য যখন টেবিলের শীর্ষস্থান, তখন বার্নলির সামনে রেলিগেশনের কালো মেঘ। ওয়েস্ট হ্যাম যদি পয়েন্ট পায় আর সিটি যদি জিতে যায়, তবে নিশ্চিত হয়ে যাবে বার্নলির অবনমন। চাপ সেটা গত সিজনে ছিল, এখন আমরা অনেক বেশি ফুরফুরে মেজাজে আছি। আমরা জানি আমাদের কি করতে হবে। কারাবাও কাপ জেতা হয়ে গেছে, সামনে FA কাপের সেমিফাইনাল, আর এখন আমাদের প্রিমিয়ার লিগ জয়ের লড়াই। আমি একজন ম্যানেজার হিসেবে ঠিক এই মুহূর্তগুলোই উপভোগ করতে চাই। পরিসংখ্যান বলছে বার্নলির বিপক্ষে শেষ 15 বারের দেখায় 14 বারই জিতেছে ম্যানচেস্টার সিটি। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। লা লিগার আরও খবর, 2 ম্যাচ পর জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ। এমবাপে ভিনি জুনিয়রের গোলে দেপার্তিভো আলাভেসকে 2-1 গোলে হারিয়েছিল লস ব্লাঙ্কোস। এই জয়ে কাগজে কলমে এখনও টিকে থাকলো রিয়ালের শিরোপা স্বপ্ন। অন্যদিকে EPL-এ চেলসিকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে ব্রাইটন। এ নিয়ে লিগে টানা 5 ম্যাচ হারল ব্লুজ। শিরোপা দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। এখন শুধু নিজেদের ম্যাচগুলো জিতলেই হবে না, বার্সার হারের প্রার্থনাও করতে হবে আলভারো আরবেলোয়ার দলকে। সান্তিয়াগো বার্নাবুতে এদিন অন্তত নিজেদের কাজটুকু করে রেখেছে মাদ্রিদ জায়ান্টরা। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ দেপোর্তিভো আলাভেস। ম্যাচের শুরুতে কিছুটা চাপে ছিল রিয়াল। অবনমন অঞ্চলে থাকা আলাভেস দারুণ লড়াই করে, তবে 30 মিনিটে ভাগ্য সহায় হয় স্বাগতিকদের। বক্সের বাইরে থেকে নেয়া কিলিয়ান এমবাপের শট ডিফ্লেকশনে দিক পরিবর্তন করে জালে জড়ায়। লা লিগায় 2 মাসেরও বেশি সময় পর গোলের দেখা পান ফ্রেঞ্চ তারকা। চলতি মৌসুমে লিগে যা তার 24তম গোল। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি রিয়াল। উল্টো আলাভেসও সমতায় ফেরার কাছাকাছি পৌঁছে যায়, তবে গোলরক্ষক লুনিনের দৃঢ়তায় এগিয়ে থেকে বিরতিতে যায় মাদ্রিদ। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রিয়াল। 25 গজ দূর থেকে দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়াস জুনিয়র। এ গোলেই মূলত ম্যাচ নিজেদের পক্ষে নিয়ে নেয় আলভারো আরবেলোয়া শিষ্যরা। তবে চেষ্টা চালিয়ে যায় আলাভেস। একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত রাখে রিয়াল ডিফেন্স। ম্যাচের শেষ দিকে ইনজুরি টাইমে টনি মার্টিনেজ 1 গোল শোধ করলে কিছুটা শঙ্কা তৈরি হয়, তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এ জয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে 6 পয়েন্টে পিছিয়ে। শিরোপা জয়ের জন্য এখন অলৌকিক কিছুর দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে রিয়ালকে। এদিকে EPL-এ ব্রাইটনের মুখোমুখি হয় চেলসি। কোচ পরিবর্তন করেও মাঠের ফলাফলে হয়নি কোনো উন্নতি। আমেরিকান এক্সপ্রেস স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিকরা। সেই লিড ধরে রেখেই বিরতিতে যায় ব্রাইটন। দ্বিতীয়ার্ধের শুরুতে জ্যাক হিনশেলউড ব্যবধান দ্বিগুণ করেন। পুরো ম্যাচে ব্রাইটনের সামনে পাত্তাই পায়নি ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি। 90 মিনিটে একটি শটও নিতে পারেনি প্রতিপক্ষের পোস্টে। ম্যাচের শেষ দিকে ড্যানি ওয়েলবেক চেলসির কফিনে ঠুকে দেন শেষ পেরেক। 3-0 ব্যবধানে নিশ্চিত হয় ব্রাইটনের জয়। এ নিয়ে EPL-এ টানা 5 ম্যাচ হারল চেলসি। এ হারের সঙ্গে টেবিলের শীর্ষ 4-এ থাকাটাও প্রায় অসম্ভব হয়ে গেল চেলসির জন্য। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ফিফা বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। প্রত্নতাত্ত্বিক এলাকায় যে দুর্ঘটনা ঘটেছে তার সঙ্গে দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন মেক্সিকোর নাগরিক নিরাপত্তা সচিব ওমর গার্সিয়া। বিশ্বজুড়ে মেক্সিকোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলেও সবাইকে
নির্ভয়ে দেশটিতে ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে তার সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও দাবি গার্সিয়ার। শতাব্দী পুরানো প্রাচীন পিরামিড আর ইতিহাসের সাক্ষী মেক্সিকোর তেওতিয়াকান প্রত্নতাত্ত্বিক এলাকা, যেখানে প্রতি বছর ভিড় জমায় লাখো পর্যটক। কিন্তু গত মঙ্গলবার এই শান্ত চত্বরটাই রণক্ষেত্রে পরিণত হয় এক বন্দুকধারীর অতর্কিত হামলায়। প্রাণ হারান এক কানাডীয় নাগরিক। গুলিবিদ্ধ হয় এক শিশুসহ আরও অন্তত 13 জন। রক্তক্ষয়ী এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন মেক্সিকো নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল ইভেন্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। স্বাভাবিকভাবেই তাই পুরো দেশের নিরাপত্তা নিয়ে এখন প্রশ্ন উঠেছে বিশ্ব গণমাধ্যমে। বিশ্বকাপ উপলক্ষে লাখ লাখ পর্যটক আসবে বলে ধারণা করছে ফিফা। সেক্ষেত্রে তাদের নিরাপত্তা ব্যবস্থা এখন হুমকির মুখে পড়ে গেল বলে মনে করেন বিশ্লেষকরা। যদিও পুরো বিষয়টির সঙ্গে দেশের নিরাপত্তাকে এক করতে চান না মেক্সিকোর প্রশাসনিক কর্তারা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই। আমাদের দেশের কোনো প্রত্নতাত্ত্বিক এলাকায় এমন দুর্ভাগ্যজনক ঘটনা আগে কখনোই ঘটেনি। প্রতি বছর লাখ লাখ পর্যটক এখানে আসেন, কিন্তু একটি ঘটনাও আগে ঘটেনি। রাষ্ট্রপতির নির্দেশে আমরা এখন প্রত্নতাত্ত্বিক এলাকাগুলোতেও নিরাপত্তা জোরদার করছি। বিশ্বকাপের আর মাত্র মাসখানেক বাকি। মেক্সিকো সিটি, গুয়াদালজারা এবং মন্তেরেই 3 শহরে অনুষ্ঠিত হবে 13 ম্যাচ, যার মধ্যে উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে খোদ মেক্সিকো সিটিতে। কিন্তু সাম্প্রতিক সময়ে মেক্সিকোর অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি বেশ অস্থির। গত ফেব্রুয়ারিতে ড্রাগ কার্টেল নেতা এল মেনচোর মৃত্যুর পর দেশজুড়ে সহিংসতা বেড়ে গেছে কয়েক গুণ। সেই রেশ কাটতে না কাটতেই পর্যটন কেন্দ্র এই হামলা আন্তর্জাতিক মহলে মেক্সিকোর সক্ষমতা নিয়েই প্রশ্ন তুলছে। সমালোচকদের দাবি, যেখানে একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অস্ত্রধারী অনায়াসে ঢুকে পড়ছে, সেখানে বিশ্বকাপের লাখ লাখ বিদেশি পর্যটকদের নিরাপত্তা কতটা সুরক্ষিত? যদিও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো আস্থা রাখছেন মেক্সিকোর উপর। দেশটির নিরাপত্তা সচিবের দাবি, বিশ্বকাপের প্রোটোকল প্রস্তুত হয়েছে আরও 1 বছর আগে। বিশ্বকাপের সব নিরাপত্তা প্রোটোকল তৈরি আছে। আমরা 1 বছরের বেশি সময় ধরে এগুলো নিয়ে কাজ করছি। এটি একটি ভিন্ন ঘটনা ছিল, কারণ বিশ্বকাপের প্রোটোকলগুলো আগে থেকেই সক্রিয় এবং সার্বক্ষণিক মনিটরিং এর আওতায় রয়েছে। মার্চ মাসে পপ তারকা শাকিরার কনসার্টে 4 লাখ মানুষের সফল নিরাপত্তা নিশ্চিত করে মেক্সিকো নিজেদের সামর্থ্য দেখিয়েছিল। এবার বিশ্বকাপের মতো বিশাল আসরে সেই ধারাবাহিকতা ধরে রাখাটাই হবে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। ইতালির কোচ হিসেবে পেপ গার্দিওলাকে চান দেশটির ইউরোজয়ী ফুটবলার লিওনার্দো বনুচ্চি। স্প্যানিশ কোচই আজুরিদের সঠিক পথ দেখাবেন বলে বিশ্বাস করেন তিনি। এদিকে ইতালির ফুটবলের পরিবর্তনের জন্য ফুটবল কাঠামো ঢেলে সাজানোর সঙ্গে দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন বলে বিশ্বাস লিওনার্দো বনুচ্চির। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা। তাদের নিয়ে কত শত গল্প, কত রূপকথা। তাদের বিখ্যাত ডিফেন্স লাইন নিয়ে হতো কত আলোচনা। বিশ্ব ফুটবলের রাজত্ব করা সেই দলটাকে বিশ্বমঞ্চে দেখেনি পুরো একটা প্রজন্ম। 2014 সালে সবশেষ বিশ্বকাপ খেলেছিল ইতালি, তবে সেবার নকআউট পর্বে জায়গা হয়নি তাদের। এরপর অঘটন ঘটিয়ে 2018 ও 2022 বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি আজুরিরা। সবশেষ 2026 বিশ্বকাপে আরও একবার স্বপ্ন ভেঙেছে ইতালির। বিশ্বকাপ কোয়ালিফায়ারের প্লে অফে বসনিয়া হার্জেগোভিনার কাছে হেরে বিশ্বকাপ খেলার স্বপ্ন ভাঙে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। সাবেক চ্যাম্পিয়ন দল হিসেবে টানা 3 বার বিশ্বকাপ না খেলার লজ্জার রেকর্ড এখন শুধু ইতালির। সেই লজ্জার রেকর্ডের দায় মাথায় নিয়ে ইতালির কোচের পদ থেকে সরে দাঁড়ান দলটার 2006 বিশ্বকাপ জয়ী তারকা জেনারো গাত্তুসো। আর তাতেই নতুন করে প্রশ্ন উঠেছে পথ হারানো ইতালির দায়িত্ব নেবে কে। সেখানে নতুন সমাধান খুঁজে পেয়েছেন ইতালির 2020 ইউরোজয়ী ফুটবলার লিওনার্দো বনুচ্চি। গাত্তুসোর সময় ইতালির সহকারী কোচের দায়িত্ব পালন করা বনুচ্চি মনে করেন এই মুহূর্তে ইতালিকে রক্ষা করতে পারবে পেপ গার্দিওলা। আজুরিদের ডাগআউটে পেপ গার্দিওলাকে দেখতে চান এই কিংবদন্তি ডিফেন্ডার। গার্দিওলা ইতালির ফুটবলে আমূল পরিবর্তন নিয়ে আসবে বলে বিশ্বাস করেন তিনি। সম্প্রতি স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন বনুচ্চি। আমরা যদি ইতালি দলে আমূল পরিবর্তন দেখতে চাই তাহলে পেপ গার্দিওলাকেই দায়িত্ব দিতে হবে। পেপ এই কাজের জন্য একেবারেই যোগ্য লোক। আমি জানি কাজটা কঠিন, তবে স্বপ্ন দেখতে তো মানা নেই।
এই মুহূর্তে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির সঙ্গে আছেন পেপ গার্দিওলা। সিটির সঙ্গে 2027 সাল পর্যন্ত চুক্তি থাকলেও এই মৌসুম শেষে দলটির দায়িত্ব ছাড়তে চান স্প্যানিশ মাস্টারমাইন্ড। সেই সঙ্গে ক্লাবের দায়িত্ব ছেড়ে যে কোনো জাতীয় দলের ডাগআউট সামলানোর আগ্রহ প্রকাশ করেন গার্দিওলা, আর সেই সুযোগই লুফে নিতে চান লিওনার্দো বনুচ্চি। 2006 সালের পর আর বিশ্বকাপের নকআউট পর্ব খেলতে পারেনি ইতালি, যার জন্য ইতালির ফুটবল কাঠামোকে দায়ী করেছেন অনেকে। তবে বনুচ্চি মনে করেন শুধু কোচ বদল করলেই ইতালির ফুটবলে পরিবর্তন আসবে না, বরং দেশটির রাজনীতি ও ফুটবলের মেলবন্ধন করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার কথা জানান ইউভেন্টাস কিংবদন্তি। বিশ্বের কাছে হারানোর সম্মান ফিরে পেতে আমাদের বর্তমান পরিস্থিতির মুখোমুখি হতে হবে। ইতালিয়ান ফুটবলকে একদম শূন্য থেকে আবার গড়ে তুলতে হবে। শুরুটা হতে হবে রক্ষণভাগ থেকে। সেই সঙ্গে আমাদের ফুটবল কাঠামোতেও পরিবর্তন আনতে হবে। আমাদের প্রচুর সময় দরকার। এদিকে ইতালির বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের দাবি আজুরিদের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন অ্যান্টোনিও কন্তে ও মেসিমিলিয়ানো অ্যালেগ্রি। ফাহিম ইসলাম, সময় সংবাদ। মাত্র 3.5 মাসেই শেষ হয়ে গেল লিয়াম রোজিনিওর চেলসি অধ্যায়। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির টানা 5 হারে এই কোচকে বরখাস্ত করেছে ব্লুজ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে চেলসি কর্তৃপক্ষ। প্রিমিয়ার লিগে কোনো গোল না করে সবশেষ 5 ম্যাচ হেরেছে চেলসি। 1912 সালের নভেম্বরের পর এই প্রথম এমন তেতো অভিজ্ঞতার সাক্ষী হয়েছে নর্থ লন্ডনের ক্লাবটি, যার কারণে চাকরি গেল রোজেনিওরের। গেল জানুয়ারিতে চেলসির সঙ্গে 5 বছরের চুক্তি করেছিলেন এই কোচ, তবে 4 মাস না জিতেই স্যাক হলেন তিনি। তার অধীনে 23 ম্যাচ খেলে 10টিতেই হেরেছে ব্লুজ। এরই মধ্যে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কলাম ম্যাকফারল্যান্ডকে। সবশেষ মঙ্গলবার ব্রাইটনের বিপক্ষে 3-0 গোলে হারে চেলসি। প্রিমিয়ার লিগে 34 ম্যাচে 48 পয়েন্ট নিয়ে 7ম স্থানে তারা। তাতেই আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেছে চেলসির। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। চট্টগ্রামে সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। জয়ের ব্যাপারে আশাবাদ টিশন টেইটের। নাহিদ রানার উপরে পূর্ণ আস্থা পেস বোলিং কোচের। Nahid is a smart guy. What I really enjoyed about this series so far was the last match is Yorkers. That sort of brings back the days of Waqar Younis. অবহেলায় পড়ে থাকা স্টেডিয়ামগুলোতে সংস্কারের জন্য এনএসসিকে আহ্বান বিসিবির। পূর্বাচল স্টেডিয়ামের মাটি চুরি ইস্যুতে আগামী বোর্ড সভায় তদন্ত কমিটি গঠনের পরিকল্পনা। এবং বাংলাদেশের কোচ হতে আবেদন করা 250 কোচের সংক্ষিপ্ত তালিকার কাজ শুরু বাফুফের। চূড়ান্ত সিদ্ধান্তের আগে প্রাধান্য পাবে হামজা সমিতিদের মতামত। এই ছিল খেলার সময়। এরপর প্রবাসীর সময় সঙ্গে থাকবেন মাহাবীর ধ্রুব। সাব্বির, আপনাকে ধন্যবাদ। প্রবাসীর সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।